50টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাহারে অনুশীলন পত্র। দেখো, ফাইনাল সাজেশন বইয়ের থেকে অনুশীলন পত্র 2, এই অনুশীলন পত্র 1-এ আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম অঙ্ক পেয়েছি এবং সেই সঙ্গে বাংলা পেয়েছিলাম, বাংলা অনুচ্ছেদের থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন। তো ফাইনাল সাজেশন বইয়ে আমরা আজকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অনুশীলন পত্র 2-তে 50টি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। অর্থাৎ অনুশীলন পত্র 1 এবং 2 একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখানকার এই 50টি অঙ্ক আমাদের শিখে নিতে হবে ভালো করে, এবং পরীক্ষার জন্য আমি বলে দিচ্ছি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং পরীক্ষার হলে গিয়ে এই 50টি অঙ্কের মধ্যে একটি অঙ্ক অন্তত আসবেই আসবে, একাধিক অঙ্ক আসার সম্ভাবনা প্রবল। তো আমরা যাব যে লাস্ট টাইম সাজেশন যে বইটি আমাদের শাহ পাবলিকেশন থেকে বেরিয়েছে, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ক্লাস 6 এর জন্য, সেই বইয়ের থেকে আজকে আমরা 23 নম্বর ক্লাসে রয়েছি। ক্লাস নম্বর 23, অনুশীলন পত্র 2, অঙ্ক নিয়ে আজকে আলোচনা হচ্ছে। কি করতে হবে? সিডব্লিউ করার জন্য তোমরা খাতা রাখো হাতের সামনে, আর আজকে কালো কালারের পেনটা রাখো, কালো পেনটা রাখো। আমি সিডব্লিউ তে যা দেবো সেগুলোকে কমপ্লিট করে দেখাতে হবে, এবং অবশেষে থাকবে একটা এইচডব্লিউ। চলো অঙ্ক শুরু করা যাক। দেখো, অঙ্কের এক দাগে কি আছে, আমরা এক থেকে শুরু করি পরপর। এক দাগের সমস্যা আছে -25 এবং 15 এর মধ্যবর্তী কতগুলি পূর্ণ সংখ্যা আছে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্ক তোমাদের আগে কোনোদিন শেখানো হয়নি। দেখো, -25 থেকে 0 পর্যন্ত আসতে গেলে এখানে 25টা সংখ্যা থাকে। এই জায়গাটা তোমাদের বুঝিয়ে বলা হয়নি বলে আমি বললাম এটা নতুন অঙ্ক। আবার এই 0 থেকে 15 পর্যন্ত যেতে, এই 15 পর্যন্ত যেতে 15টি সংখ্যা থাকে। তাহলে এইদিকে 25টা আর এদিকে 15টা, 25 যোগ 15 যোগ করলে হয় 40টি সংখ্যা। তাহলে এখানে -25 এবং 15 এর মধ্যবর্তী কতগুলি পূর্ণ সংখ্যা আছে? 40টি। বি অপশনটা সঠিক। কিন্তু বই যাদের হাতে খোলা রয়েছে তারা বলছে না 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 স্যার, ডি সঠিক উত্তর। হ্যাঁ, তারাও ঠিক বলছো। কিভাবে বুঝে নিতে হবে তাহলে। দেখো, মধ্যবর্তী যদি বলে তাহলে এরা বাইরে চলে যায়। চলে আসবো -24 থেকে 14 পর্যন্ত। তাহলে এখানে আছে 24টি সংখ্যা আর এখানে আছে 14টি সংখ্যা, যোগ করলে 38টি হবে। মধ্যবর্তী অর্থাৎ এ বাইরে আর এই 15 বাইরে, এদের মধ্যবর্তী বলতে বোঝায় এই রেঞ্জটাকে বোঝাবে। অর্থাৎ -24 থেকে শুরু করব, আস্তে 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 0-তে পৌঁছাবো, আবার যেতে 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 14-তে পৌঁছাবো। তাহলে 38টি সঠিক উত্তর হবে। যারা আমাদের সাহা ইনস্টিটিউটের স্টুডেন্ট তারা অলরেডি এই টেকনিক গুলো জানো। তোমরা সবাই 38টি বলেছো, একদম কারেক্ট বলেছো, ঠিক বলেছো। 2 দাগ, দুটি সংখ্যার যোগফল 18, একটি সংখ্যা 5 হলে অপরটি কত? একদম সহজ, যোগফল থেকে বিয়োগ করে দাও, তাহলে অপর সংখ্যাটি পাওয়া যাবে 13। -4 গুণ -5, এই যে গুণফলটা আর এখানে ভাগফলটা, এটা সরল অঙ্ক, তাই তো? তো দেখো, -4 আর গুণ -5, এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস হয়, 4 5 20 হয়। এদিকে 10কে ভাগ করতে বলেছে 2 দিয়ে, এটাকে আগে ভাগ করে নিতে হবে। তাহলে 20 যোগ 5 25। দেখো 25 উত্তর আছে, এই অপশনে 25 উত্তর রয়েছে। তাহলে আগে কি করতে হবে? ভাগের অঙ্কটা আগে করে নেবে আর এই গুণটা করে নেবে, তারপরে এই দুটোকে কি করবে, এইটাকে আর এইটাকে যোগ করে দেবে। 20 আর 5 25। এবার যাবো 4 দাগে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10 15 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? এই যে আমি বলছিলাম না যে এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবেই আসবে, এই অঙ্কটা এসে যেতে পারে। তাহলে কি 10 15 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? ভাগশেষটা বাদ দাও, এটা বাদ দাও। কোন সংখ্যা আছে যাকে 10 15 আর 25 দিয়ে ভাগ করা যায়? অর্থাৎ এদের লসাগু নির্ণয় করো, এদের লসাগু নির্ণয়টা করো। কত হচ্ছে? 10 15 আর 25। তাহলে 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25। তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 150 হচ্ছে। 150 উত্তর আছে, কিন্তু আমার তো বলেছে 5 ভাগশেষ থাকবে।
150-র সাথে আর 5 যোগ করে দাও, তাহলে 155। তাহলে 150-র সঙ্গে 5 কেন যোগ করব? 155 উত্তর এটা আমি পেয়ে গেছি। 150 সঙ্গে কেন 5 যোগ করলাম এই জায়গাটা বুঝে নাও। যারা আমাদের শাহ ইনস্টিটিউটে পড়ছো, সুপার স্পেশাল ব্যাচে পড়ছো বা অন্য ব্যাচে পড়ছো, তারা বিষয়টা জানো। 150-র সঙ্গে 5 যোগ করার কারণ হচ্ছে 150-কে যদি আমি 10 দিয়ে ভাগ করি মিলে যাবে, 150-কে যদি আমি 15 দিয়ে ভাগ করি মিলে যাবে, 150-কে যদি 25 দিয়ে ভাগ করি মিলে যাবে। ভাগশেষ কত হবে? 0। এবার আমি যদি প্রথম থেকে এখানে একটা অতিরিক্ত 5 যোগ করে রাখি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে যদি 5 যোগ করা থাকে তাহলে ভাগশেষ কিন্তু এই অতিরিক্তটা থাকবে। যেহেতু এই 5টা এই তিনটের যে কোনো একটার থেকেই ছোট, তাহলে ভাগ করতে গেলে এটা অবশিষ্ট থাকবে। তাই অবশিষ্ট রাখার জন্য এখানে 5 বাড়াতে হবে। এই জন্য এ হবে উত্তর। এটা অঙ্কটা পরীক্ষা আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 28, 42 এবং 56 লসাগু নির্ণয় করো। এটা সিডাব্লিউ, নিজে করো। আচ্ছা, 6 দাগ। 3টি ঘন্টা যথাক্রমে 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তারা সকাল 9টায় একসাথে বাজলে আর কখন একসাথে বাজবে? তাহলে এই অঙ্কটার হিন্টসটা কি? 12 সেকেন্ড, 18 সেকেন্ড আর 24 সেকেন্ড লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করে দেখো কত হচ্ছে, কত সেকেন্ড হচ্ছে। সেটার থেকে তুমি মিনিটে চলে যাও বা ঘন্টায় চলে যাও, যত হবে। তারপরে কি করবে? সকাল 9টার সাথে সেটা যোগ করবে। সিডাব্লিউ দিয়ে দিলাম, কারণ এই অঙ্ক আমি আগে বহুবার করিয়েছি, সেজন্য এটা তোমাদের হিন্টস দিয়ে দিলাম। লসাগু যেটা হবে সেই সময়টা হচ্ছে এমন একটা সময় যে এই ঘন্টা, এই ঘন্টার এই ঘন্টা তারা তিনটে একসাথে বাজে। লসাগুতে গিয়ে একসাথে বাজে। কেন লসাগুতে গিয়ে একসাথে বাজে এই নিয়ে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস আছে আমার। তাহলে এখন হিন্টস হচ্ছে কি, আগে লসাগু করবে, সেই লসাগু যে সময়টা বেরোবে সেটাকে 9টার সাথে যোগ করে দেও, 9টার সাথে যোগ করে দেবে। এবার যাবো 7 দাগে। 30, 45, 75 এর গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু 15 হবে, নির্ণয় করো। সিডাব্লিউ থাকছে। আমি কিন্তু বলেছিলাম খাতা পেন হাতের সামনে রাখো, যেটা আমি করে দিচ্ছি সেটা টুকে নাও, আর যেটা সিডাব্লিউ বলছি সেটা সিডাব্লিউ করে কিন্তু জমা করতে হবে খাতা। এবার যাবো 8 দাগে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 80 এবং 110-কে ভাগ করলে যথাক্রমে 5 এবং 10 ভাগশেষ থাকে? এইবার কিন্তু মুশকিল হয়ে গেল। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 80-কে ভাগ করবে, 5 অবশিষ্ট থাকবে, 110-কে ভাগ করবে, 10 অবশিষ্ট থাকবে। অর্থাৎ আমি এখানে কিভাবে করতে হয় সেটা বলে দিলেই হয়। গসাগু নির্ণয় করতে হবে এর থেকে 5 বিয়োগ করে, এর থেকে 10 বিয়োগ করে। কিন্তু এই অঙ্কটাকে আমি আরেকটু বুঝিয়ে দেব, যদিও আমার মানে ভিডিও ক্লাসে বোঝানো আছে, তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, একটা বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে এই 80-কে ভাগ করা যাবে, তাহলে সেই সংখ্যাটা আমি মনে করে নিলাম এক্স ওয়াই জেড পি কিউ এইসব না, সেই সংখ্যাটা মনে করে নিলাম হ্যাশ। এই হ্যাশ দিয়ে 80-কে ভাগ করো। ভাগ করতে গিয়ে 5 অবশিষ্ট থাকছে। তা তুমি যদি প্রথম থেকে এখানে 5 কমিয়ে রাখতে, অর্থাৎ 5 যদি কমিয়ে রাখতে, তাহলে এখানে কিন্তু অবশিষ্টটা থাকতো না। তাহলে এটা বুঝতে পারছো 5-এর থেকে হ্যাশটা বড় সংখ্যা। তাহলে আমি এই 80 থেকে 5-কে আগে কমিয়ে রেখে দিই 75। এই 75-কে এই সেই বৃহত্তম সংখ্যা হ্যাশ দিয়ে ভাগ করা যায়, যায়, তাই তো? আবার ঠিক অনুরূপ ভাবে কি করছি, এখানে 75-কে ভাগ করা যায়। 110-কে তুমি হ্যাশ দিয়ে ভাগ করো, ভাগ করতে গিয়ে এখানে 10 অবশিষ্ট থাকছে। তো প্রথম থেকে যদি তুমি এখানে 10-কে কমিয়ে রাখতে, এখানে যদি 10-কে প্রথম থেকেই কমিয়ে রাখতে, তাহলে কিন্তু এই অবশিষ্টটা থাকতো না, এটা কিন্তু 0 হয়ে যেত। অর্থাৎ এই 100-কে হ্যাশ দিয়ে ভাগ করা যায়, এই 75-কে হ্যাশ দিয়ে ভাগ করা যায়। 100 আর 75-কে হ্যাশ দিয়ে ভাগ করা যায়। সেক্ষেত্রে কি হচ্ছে, এই 100 আর এই 75 এই দুটো সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে হ্যাশ দিয়ে, আর হ্যাশটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। অর্থাৎ হ্যাশটা এর গুণনীয়ক, এরও গুণনীয়ক, আবার বৃহত্তম। তাহলে কি হচ্ছে, গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই 75 আর 100-র গুণনীয়ক কত হয়? 25 হয়। এবার গসাগু করলে হয়ে যাবে। এবার বুঝতে পারলে? এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর জেএনবিএসটি 2026। আসবেই আসবে, পরীক্ষা এসে বসে আছে। দেখো প্রশ্নপত্র খুলে দেখবা যে এই অঙ্কটা এসেছে। এবার যাবো 9 দাগে। দুটি সংখ্যার গুণফল 240, তাদের গসাগু 4 হলে লসাগু কত? আচ্ছা,
এই 240 গুণফল তাকে গসাগু দিয়ে ভাগ করলেই তো লসাগু পাওয়া যায়, লসাগু 60। দেখা যাক আছে কিনা। এই যে আছে, করে ফেলবে নিজেরা। 10 দাগ, 9-এর বিভাজ্যতার নিয়ম ব্যবহার করে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। নিয়মটা কি? এই 7 আর 8, 15 আর 3 18, 18 আর 2 20 আর 1 21, 21 একে কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এটা বিভাজ্য নয়। 11, বিভাজ্যতার নিয়ম তো জানো, নিশ্চিত নবোদয় বই একদম বিভাজ্যতার নিয়মের উপরে আমি সবকটা বিভাজ্যতার নিয়ম লিখে দিয়েছি প্রথম দিকে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম প্রয়োগ করে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য কিনা দেখো। আচ্ছা, বিভাজ্যতার নিয়মের উপর চলে এসছে এবার কয়েকটা অঙ্ক। আচ্ছা, তখন কি করতে হবে? এই 1 নম্বর, 3 নম্বর আর এই 5 নম্বর এদের যোগ করো। 1 আর 1 2 আর 4 6 হলো। এখানে দ্বিতীয়টা আর এটাকে যোগ করো, 6 হলো। এই দুটো যোগফলের বিয়োগফল করো, যদি 0 হয় অথবা 11 হয় অথবা 11-র কোনো মানে 11ই ধরো, তাহলে এরা বিভাজ্য হতো। যেহেতু 6 আর 6 বিয়োগ করে 0 হয়েছে, তাহলে এটা বিভাজ্য 11 দ্বারা। যদি বিয়োগ করে 11 হতো তাহলে বিভাজ্য হতো, তাহলে এটা বিভাজ্য। হ্যাঁ, বিভাজ্য। একটু তাড়াতাড়ি বললাম, হয়তো বুঝতে পারলে না, না পারলে নিশ্চিত নবোদয় বইয়ের থেকে দেখে নিও। 12 দাগ, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য কিনা প্রমাণ করো। তাহলে এই তিনটে 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা সেটা দেখে নাও, দেখে নিয়ে বলবা যে হ্যাঁ কি মানা, সিডাব্লিউ থাকলো। আচ্ছা, এই যে 25 দশমিক, এই সংখ্যাটি দশমিকের পর 2 স্থান পর্যন্ত আসন্ন মান, এই হচ্ছে 2 স্থান পর্যন্ত। এবার দশমিকের পরে 2 স্থানের পরে 5 আছে, অর্থাৎ এইটাকে নির্ণয় করা অসম্ভব। এখানে যদি আমি 6 করে দিই তাহলে হবে, ওখানে একটু টাইপিং মিস্টেক আছে, 5 থাকলে হয় না। 6 হলে কত হবে? 25.3, তারপরে 4-এর পরে 6 আছে বলে এটা 5 হয়ে যাবে। এই বাড়িয়ে দিলাম, আমি বাড়িয়ে দিলাম সেজন্য কি বলছি, এখানে 3 4 তো 3 5 আছে, 25.35 এটাকে তখন উত্তর করব। এবার উত্তরপত্রে কি আছে সেটা তোমরা দেখে নাও। আমি যে পরিবর্তন করেছি সেই পরিবর্তন অনুযায়ী এটা হচ্ছে। আবার যদি এখানে এটাকে আমি 3 করে দিতাম তাহলে এইটাই উত্তর হতো। এটা যাব 14 দাগে, সংখ্যাটিকে নিকটতম শতকের আসন্ন মানে প্রকাশ করো। 4999, একক দশক শতক, এই হচ্ছে শতক। এই শতকে যখন নিয়ে যাব তাহলে 900 হয়ে যাবে 1000, কেন? এটা 50-এর বেশি, তাহলে 4999, 4100, 1000 মানে 5000, এই 5000-এ চলে যাবে। এটা খুব ক্রিটিক্যাল, বুঝতে অসুবিধা হয়। 1000 তো হয় না, 4100, এই 99 জায়গায় শূন্য বসালাম, তাহলে কি হয়ে গেল? 41,000 হয়ে গেল। 4100 মানে 5000। 15 দাগ, দশমিকের পর 3 স্থান পর্যন্ত আসন্ন মান, এই 3 স্থান পর্যন্ত আসন্ন মানে 6 আছে, তাহলে 346 হয়ে যাবে। 346 এটা হয়ে গেল। নিকটতম এর সরলতম মান, সরল মান নির্ণয় করতে গেলে প্রথমে ব্র্যাকেটের কাজ করো, 2 হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করো, 8-এর থেকে 2 বিয়োগ করলে 6 হবে। তারপরে 10-এর থেকে 6 বিয়োগ করলে 4 হবে। 12-এর থেকে 4 বিয়োগ করলে 8 হবে। অর্থাৎ মুখে মুখে হয়ে গেল এটা 8। 8 হলো 8। 17 দাগেও তাই আছে। 17 দাগে কি করব? আগে কিন্তু ভাগের কাজ, ভাগ করলে 15-কে ভাগ করলে 5 হবে, তার সাথে এই গুণের কাজটা হবে, 4 5 20 হবে। আর এখানে কি হচ্ছে? 3 দুগুণে 6, তাহলে 20 যোগ 2 বিয়োগ 6, 22 মাইনাস 6 সমান সমান 16। 16 এই অপশনে রয়েছে। আগে কোনটার কাজ হয় কোনটার কাজ হয় সেটা তো আমরা জানি, তাহলে 16টা কিভাবে আসলো? আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ, যে কোনো একটা করলেই হয়, ওটা নিয়ে কোনো সমস্যা হয় না। যোগ অথবা বিয়োগ তুমি যেটা খুশি সেটাই করতে পারো, তা নিয়ে কোনো অসুবিধা নেই। অনেকে বলে যে যোগ তারপরে বিয়োগ, এরকম কোনো ব্যাপার নেই, তুমি আগে বিয়োগ পরে যোগ করো, তাতেও কিন্তু অসুবিধায় পড়বে না। যাব পরবর্তী অঙ্কটা কি আছে, সরল করতে বলেছে ভগ্নাংশের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু ভগ্নাংশের সরল আসতে পারে, আর আসলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাহলে 1/3 যোগ 1/4 ভাগ 1/2। তাহলে এবার কি করব? আগে তো আমার ভাগের কাজ করতে হবে, তাহলে এই ভাগের কাজটা আগে করে নিতে হবে। তাহলে কি করি এবার? 1/4 গুণ 2/1,
এই 1/2, তাহলে 1/3 যোগ 1/3, এই 1/2, তাহলে এবারে 3 দুগুণে 6, 2 যোগ 3 সমান 5/6, 5/6 উত্তর হবে। কোথাও আছে 5/6? 5/6 উত্তর কিন্তু নেই। কেন নেই? কারণ এখানে আরেকটা আছে। তাহলে এইটাকে খেয়াল করতে হবে না। 5/6 আমি একবারে করে দিচ্ছি, দেখো আমি একবারে করে দিচ্ছি 1/3, আর এই দুটোকে মিলিয়ে কত পেলাম? এই দুটোকে মিলিয়ে পেলাম 1/2 মাইনাস 1/6। এইবার আমার হবে, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 1, তাহলে এখানে 3 আর 2 5, তার থেকে 1 বিয়োগ করলে 4/6, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 2/3, 2/3 এই অপশনে আছে। তাহলে আমি বলেছিলাম না যে ভগ্নাংশের সরল অঙ্ক করতে গেলে পরীক্ষায় হয়তো অসুবিধা হতে পারে, দেখেছো অসুবিধা কিন্তু এইটা অসুবিধা করে দিয়েছিল। আর এবার যাব সমাধান সমীকরণের। 2x প্লাস 5 সমান সমান 15। তোমরা হাসছো, অনেকে হাসবে না, এত সহজ অঙ্ক তো পরীক্ষায় নাও আসতে পারে। এই প্লাস 5টা মাইনাস 5 হয়ে গেল, 2x ইকুয়াল টু 10, তাহলে x ইকুয়াল টু 10/2 সমান সমান 5 হলো। এই যে 5 আছে, আসে এরকম সহজ অঙ্ক আসবে, সহজ অঙ্কই বেশি আসবে, হেসে লাভ নেই। এবার দেখো 3 ইন্টু y মাইনাস 2 সমান সমান 12, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, 3 দিয়ে এটাকে গুণ করতে হবে। কি করে করব দেখা যাক। 3 আর y, 3y মাইনাস 3 আর 2, 3 দুগুণে 6 সমান সমান 12, 3y ইকুয়াল টু 12 প্লাস 6 18, 3y ইকুয়াল টু 18, y ইকুয়াল টু 18/3 সমান সমান 6। 6 উত্তর কোথায় আছে দেখা যাক, বি দাগে আছে। এবার যাবে 21 দাগে। x/4, এই বাই 4 দেখে ভয় পাবে না, প্লাস 2 সমান সমান 6, তাহলে x/4 ইকুয়াল টু, এটাই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, 6 মাইনাস 2 4 হলো, তাহলে x/4 সমান সমান 4, x ইকুয়াল টু ভাগ আছে এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, 4 4 16 হয়ে যাবে। অনেকে কাটাকাটি করে 1 করতে পারতে, কিন্তু একটা দেওয়া উচিত ছিল, এখানে 1 দিয়ে দিলাম, ভুল হতো। এবার যাব 22 দাগে। দুটি সংখ্যার অনুপাত 2:3। আচ্ছা এইবার এখানে দেখো একটা মজার একটা জিনিস দেখাই। এই যে যে অঙ্কটা আছে না, এখানে 1 দাগে, এ দাগে 1 দেওয়া উচিত ছিল, এই কথাটা মানে সবাই বলতে পারে না। এই বইটা যেহেতু বইগুলো আমি নিজে লিখছি, আমার নিজে তৈরি করা, আমি এখানে বলতেই পারি যে এখানে আমার 1 দেওয়া উচিত ছিল। এই অধিকারটা শুধুমাত্র যে লেখে তার থাকে। 22টা, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের যোগফল 45 হলে সংখ্যা দুটি কত কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে গেছে, প্রশ্নপত্র খুলে দেখো, এটা হচ্ছে তোমার 82 দাগে এসছে অঙ্কটা, প্রশ্নপত্রে 82 দাগের অঙ্ক। তাহলে 2:3, 2:3, আমাদের চিরাচরিত নিয়ম কি, 2x 3x যোগ করে দিলে 5x, আবার যোগফল কত 45, 5x ইকুয়াল টু 45, x ইকুয়াল টু 45/5, 5 নং 45, 9। তাহলে সংখ্যা দুটি কত কত, x এর মান যদি 9 হয়, তাহলে 2x ইকুয়াল টু কত, 9 দুগুণে 18, আর 3 নং 27, 18 আর 27, এই যে 18 আর 27। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আসবেই আসবে পরীক্ষায়, আমি বলে রাখলাম, পরীক্ষায় এই অঙ্কটা আসবেই, না আসলে আমাকে বলবে তখন। 23 দেখ, দুটি কোণের অনুপাত 4:5, তারা পরস্পর সম্পূরক হলে কোণ দুটি কত কত? এই যে এই জায়গাটা, এটা গভীর কথা লুকিয়ে রাখা হয়েছে, ওই আগের অঙ্কটা পরীক্ষায় দেওয়ার দরকার নেই। পরীক্ষা যারা কোশ্চেন সেট করছে তাদেরকে আমি বলে দিলাম যে তোমাদের যাদের আমি এই সাজেশন বই থেকে শিখিয়েছি, তাদের যেহেতু করানো হচ্ছে, সেহেতু এই অঙ্কটা পরীক্ষায় দেওয়া হোক। কি, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দিলাম, এটা পরীক্ষায় আসুক। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই অঙ্কটা আসলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর ভুল হলে কি হবে, কম্পিটিশনে বাছাই করতে সুবিধা হবে। এই যে পরস্পর সম্পূরক এইখানেই লুকিয়ে রয়েছে। তাহলে একটা কোণ হচ্ছে 5x, একটা হচ্ছে 5 আর 4 যদি হয়, তাহলে একটা 5x আর একটা 4x, এদের যোগফলটা হচ্ছে সম্পূরক, মানে 180 ডিগ্রি। এখান থেকে বুঝে নিতে হবে 9x ইকুয়াল টু 180 যদি হয়, তাহলে x ইকুয়াল টু 20 ডিগ্রি। এই এবার 4, তাহলে 5x মানে কত হচ্ছে 100 ডিগ্রি, আর 4x মানে 80 ডিগ্রি, 80 ডিগ্রি, 100 ডিগ্রি আর 80 ডিগ্রি এইখানে আছে। এটা করবে না কিন্তু, এই যে 80 আর 100 এটা করবে না,
প্রথমটা 100, পরেরটা 80। এই অঙ্কটা আসো পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে তুমি পারবে। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, পরিসীমা 64 হয় তবে ক্ষেত্রফল কত? আচ্ছা, এই ক্ষেত্রে একদম সহজ অঙ্ক, আমি বহুবার করিয়েছি। পরিসীমা যদি 64 হয়, অর্ধ পরিসীমা কত? 32, আর অর্ধ পরিসীমা হচ্ছে এর দুটোর যোগফল। তাহলে 5x প্লাস 3x ধরে নিয়ে সেটা সমান সমান 32। এখান থেকে সিডব্লিউ কত দিলাম, করো। আচ্ছা, এবার 25 দাগ, একটি ত্রিভুজের দুটি কোণের মান 50 ডিগ্রি এবং 70 ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত? এই দুটোর সমষ্টি কত? 50 আর 70 যোগ করে দেখো তো কত? 120 ডিগ্রি হয়। আর তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। দুটোর সমষ্টি বিয়োগ করে দিলে অপরটি পাওয়া যায়, এটা 26। এটি সূক্ষ্মকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 35 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটি কত? আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজ, ওই সমকোণী ত্রিভুজ, তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ হয়, এটা 90 ডিগ্রি হয়, আর এই বাকি দুটোর যোগফল হয় 90 ডিগ্রি। তাহলে একটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে আরেকটা 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও, এই 45, 55 ডিগ্রি, 55 ডিগ্রি। এটা গ্রাম মানে জ্যামিতির উপরে প্রশ্ন আসছে, কিন্তু জ্যামিতির উপর প্রশ্ন আসবে পরীক্ষায়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেমি এবং প্রস্থ 10 সেমি হলে পরিসীমা কত? তাহলে এই 120 বর্গ সেমিকে 10 সেমি দিয়ে ভাগ করো, 12 হয়, এটা দৈর্ঘ্য। তাহলে এটা প্রস্থ আর এটা দৈর্ঘ্য, যোগ করলে কত হয়? 22 হয়, তার 2 গুণ হচ্ছে 44, এটাই পরিসীমা। এই যে প্রথম পাঁচটি যৌগিক সংখ্যার গড়, প্রথম পাঁচটি যৌগিক সংখ্যা কত? 4, 5, এই 5 হবে না, ভুল হয়ে যাচ্ছিল, 6, তারপরে 8, 9, 10, 1 2 3 4 5। আমি বলে দিচ্ছি, আমি করছি তাই দেখে হাসছো তোমরা, হাসবে না একদম। 4 আর 6 10, আর 8 18, 27, 37, কয়টা সংখ্যা? 5টা। এই 5 7 35, 2 4, 7.4, এটা। এখানে তোমরা হাসছিলে, তার কারণ হচ্ছে স্যার প্রথম 5টি যৌগিক সংখ্যা যোগ করছেন কেন? প্রথম 10টি যৌগিক সংখ্যা, প্রথম 10টি মৌলিক সংখ্যা, এদের সমষ্টি নির্ণয়ের কৌশল তো সংখ্যাতত্ত্ব বইতে আমি শিখিয়ে রেখেছি। এ তার মুখে মুখে হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে, যোগ করার দরকার ছিল না, তো আমি করলাম। 29 দাগে এই এদের গড় কত? সিডব্লিউ, যোগ করে ভাগ কর, 1 2 3 4, 4 দিয়ে ভাগ করে দে। একটি ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান 4 ইনিংসে এত 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 রান করেছে, তার রানের গড় কত? যোগ করে ভাগ কর, সিডব্লিউ। 31, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? ঐকিক নিয়ম, বেড়ে গেলে গুণ, কমে গেলে ভাগ, মূল মন্ত্র, এছাড়া আর কোনো মন্ত্র নেই। আমি আমার স্কুলে বসেও তোমাদের মানে ব্ল্যাকবোর্ডে করে করে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে দেখো, 8 জন লোক কাজটি করে 15 দিনে, একজন লোক কাজটি করে, ভাগ করবো তো 15কে, ভাগ করবো তো না, এইখানেই তো মজা, এইখানেই তো মজা, বেড়ে গেলে গুণ বলেছি, এখানে বুঝতে হবে। 8 জনে যদি 15 দিনে করতে পারে, একজন ওই কাজটি করলে তাড়াতাড়ি হবে না দেরি হবে? দেরি হবে, বেশি দিন লাগবে, গুণ। একজনের যতদিন লাগবে 12 জনের তার থেকে কম দিন লাগবে, এই 12 জন। তাহলে 3 5 15, 3 4 12, 4 2 8 সমান সমান 10 দিন সময় লাগবে। 12 জন করলে 10 দিনের মধ্যে হয়ে যাবে, এই অপশনে রয়েছে। 32 দাগ, একটি গাড়ি 3 ঘন্টায় 150 কিমি যায়, 5 ঘন্টায় গাড়িটি কত পথ যাবে? তাহলে 3 ঘন্টায়, দেখো 3 ঘন্টায় যাচ্ছে 150 কিলোমিটার, 1 ঘন্টায় কম যাবে, আর 1 ঘন্টায় যা যাবে 5 ঘন্টায় তার থেকে বেশি যাবে, 3 দিয়ে 5, 250 কিলোমিটার যাবে। এই হলো। এবার চলে যাব আমরা 33 দাগে। অঙ্কগুলো দেখে তোমাদের মনে হচ্ছে যেন কত সহজ অঙ্ক, আর এত সহজ অঙ্ক কি আসবে পরীক্ষায়? হ্যাঁ, এইগুলোই আসবে, আর এইগুলোতেই ভুলটা হয়। বেশি কঠিন অঙ্ক শিখে যাওয়ার পর সহজ অঙ্ক পরীক্ষা আসলে মনে হয় যেন এটা কি একটা যেন অসুবিধা হয়েছে। 6টি পেনের দাম 48 টাকা হলে 9টি পেনের দাম কত? সিডব্লিউ, করো। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 10 মিনিটে 15 মিনিটে ভর্তি হয়, নল দুটো একসাথে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আগেও বহুবার করিয়েছি, আবার আজকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দুটো দিয়ে কি হচ্ছে? যথাক্রমে ভর্তি হচ্ছে। তাহলে এটা দিয়ে 1 মিনিটে ভর্তি হচ্ছে 1/10 অংশ,
আর এটা দিয়ে 1/15 অংশ। দুটোকে একসাথে 1 মিনিট খুলে রাখলে এই অংশটা ভর্তি হচ্ছে। কত অংশ? 10 আর 15 30। তাহলে 3 যোগ 2 5 30, 5 30 মানে 1/6, 1/6। তাহলে 1/6 অংশ ভর্তি হচ্ছে 1 মিনিটে, এক অংশ ভর্তি হচ্ছে 6 মিনিটে। 6 মিনিট উত্তর হবে। আমি হিন্টস দিলাম, তুমি সিডব্লিউ তে পরিষ্কার করে অঙ্কটা লিখে লিখে করো। এই যে আমি যেটা বলছি না লিখে লিখে করো, এই অঙ্কগুলো যেগুলো আমি সিডব্লিউ দিচ্ছি সেগুলো যদি তুমি নিজে এখন করো তবেই কিন্তু তোমার উপকারটা হবে, আদারওয়াইজ হবে না। এখন সুপার স্পেশাল ব্যাচে যেটা রয়েছে, সুপার স্পেশাল ব্যাচ, তারা তো আমাকে না দেখিয়ে তাদের উপায় নেই। আর সুপার স্পেশাল ব্যাচ থেকে প্রতি বছর পাশ করে বেশি সংখ্যক। দেখা যায় যে যদি 10 জন পড়ে তার মধ্যে হয়তো 8 জন পাশ করে যায়, কারণ তাদের উপায় থাকে না। এবার অন্যান্য ব্যাচে যারা আছো তারা কিন্তু নিজেরা চেষ্টা করলে সেখান থেকেও প্রচুর পাশ হয়। সেখান থেকে পাশ করে যাও, তোমরা পাশ করো, নিজেরা করো, করে তোমাদের নিজেদের গ্রুপের যে ম্যাডাম আছে তাকে দেখাও। 35, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 20 মিনিটে ভর্তি হয় এবং অন্যটি দিয়ে 30 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খোলা থাকলে কতক্ষণে ভর্তি হবে? আচ্ছা দেখো, 20 মিনিটে বেশি ভর্তি হচ্ছে, 30 মিনিটে মানে খালি হচ্ছে, অর্থাৎ 1 মিনিটের ক্ষেত্রে মানে ভর্তিটাই বেশি হচ্ছে। তাই এখানে 1/20 অংশ ভর্তি হচ্ছে আর 1/30 অংশ খালি হচ্ছে, বিয়োগ করে দিতে হবে এখানে। তাহলে এখানে কত হচ্ছে? 60, 3 - 2 1/60। 1 মিনিট যদি দুটো একসাথে খোলা থাকে 1/60 অংশ ভর্তি হয়, তাহলে এক অংশ ভর্তি হতে 60 মিনিট সময় লাগে। এটাও সিডব্লিউ তে করো। আমি বহু অঙ্ক এরকম বুঝিয়ে বুঝিয়ে এই বিষয়টাকে বোঝানো হয়েছে বহুবার, আর বোঝাতে এখন মানে ইচ্ছা আছে কিন্তু দরকার নেই, বোঝানোর প্রয়োজনীয়তা শেষ করে ফেলেছি। কারণ এই অঙ্ক একটা দিয়ে খালি হচ্ছে, একটা দিয়ে ভর্তি হচ্ছে, ছবি এঁকে এঁকে আমার এই কুইকেল চ্যানেলে, এই কুইকেল যে চ্যানেল রয়েছে এখানে মানে কত শতবার বুঝিয়েছি তা ঠিক নেই, এটা বুঝে নেবে তখন। এখন শুধু বলে দিলাম কিভাবে করতে হয়। 1000 টাকার 1 বছরের সুদ 50 টাকা হলে বার্ষিক সুদের হার কত? হার মানে 1000 টাকায় যদি 1 বছরে 50 টাকা হয়, 100 টাকায় কত হয়? তাহলে 1000 টাকায় হচ্ছে 50 টাকা, 1 টাকায় সুদ আরো কম হবে, আর 100 টাকায় কত হচ্ছে? দেখা যাচ্ছে 5 টাকা হচ্ছে, তাহলে 5% হবে। 37 দাগ 20। আচ্ছা, পার্সেন্টেজের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে না, কিন্তু এই সরল সুদের ক্ষেত্রে এই পার্সেন্টেজ উল্লেখ করা ছাড়া উপায় থাকে না, সেই জন্য 5% এই কথাটা থাকলেও থাকতে পারে। 20 কেজি চালের দাম 800 টাকা হলে 35 কেজি চালের দাম কত? খুবই ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সিডব্লিউ থাকলো। 2.5 কেজি আলুর দাম 40 টাকা হলে 500 গ্রাম আলুর দাম কত? আচ্ছা এই জায়গাটা আমি একটু বলে দিই। 2.5 কেজি, আমি বলেছিলাম না যে মেট্রিক পদ্ধতির অঙ্ক, যেটা আজকেই সকালেই তোমাদের রনি স্যার শিখিয়েছেন, যে এই যে কেজি, এর থেকে গ্রামে যেতে হবে তোমাকে। তাহলে 2.5 কেজি, 2.5 ইন্টু কিলো হেক্টো ডেকা গ্রাম, গ্রামে চলে গেলে হবে এই 2500 গ্রাম। এইবার তুমি কি করবে? 2500 গ্রামের দাম 40 টাকা হলে 1 গ্রামের দাম আরো কম, 1 গ্রামের যা দাম তার থেকে 500 গ্রামের দাম একটু বেশি হবে, গুণ 500 করে দাও, করে কত হয় দেখি তো? দুটো তিনটে, এই দুটো কাটলাম, তাহলে 25 দিয়ে 5 দিয়ে 5, 8 টাকা। নিজেরা করো, এটা সিডব্লিউ তে করো, পুরোটা লিখে করো, করলে উপকার পাবে। এদের ছোট থেকে বড় আকারে সাজাও। কিভাবে করব? একদম আমার যে পদ্ধতি, যে নিচে 5 3 2, উপরে 3 2 1, অর্থাৎ লব এবং হর সবকটায় মিল নেই, কোনোটাতে সাথে কোনোটার মিল নেই, তখন কি করতে হয়? তখন ডাইরেক্ট পদ্ধতি, একদম কোন রকম কোনো দিকে না তাকিয়ে ডাইরেক্ট পদ্ধতি হচ্ছে 3/5। এই 3/5 একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে এই 3 কে 5 দিয়ে ভাগ করলে 0.60 হচ্ছে। 2/3, একদম ডাইরেক্ট দশমিকে চলে যাও, 2/3 0.66, আর এটা হচ্ছে 1/2 0.50। এবার দেখো সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট 50, তার আমি মানে দশমিক বাদ দিয়ে ধরছি, দশমিকের পরে 50 তো বলা যায় না, 50 বললে বুঝতে পারবে না, দশমিক নেই মনে করো, 50 60 66, তাহলে 50 সবচেয়ে ছোট, 50 ছোট, তারপরে 60, তারপরে 66। 50 কার এগেনস্টে পেয়েছিলাম? এগেনস্টে 1 2 এর এগেনস্টে।
60 কাকে পেয়েছিলাম 3/5 এর এগেনস্টে, আর এই এটা পেয়েছি 2/3 এর এগেনস্টে। ছোট থেকে বড় সাজানো হলো, হয়ে গেছে। দেখো তাহলে 1/2, তারপর 3/5, তারপর 2/3 এই অপশনে রয়েছে। আসবে পরীক্ষায়, আসবে এই অঙ্কটা এসে গেছে পরীক্ষায়, 83 দাগে এসে গেছে এটা। 40, একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 0.65, পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 করে দাও। দশমিকের পরে দুটো অঙ্ক আছে, দুটো শূন্য বসাও। 5 দিয়ে কাটো, 5 13 65, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে 13/20 আছে কোথাও? আছে, পাওয়া গেছে। তাহলে আমরা দেখতে দেখতে 40টা অঙ্ক করে ফেললাম। এবার 41, এর মান নির্ণয় করো। আচ্ছা, এই একদম প্লেন পদ্ধতিতে যদি যাও, 12.5 আর 3.75, এই দুটোর আগে যোগ করে নি। 5, 12 2 হাতে 1 6, এই 16.25। এর থেকে 6.2 কে বিয়োগ করো, 6.20, তাহলে এখানে 5 0 0 10.05, 10.5 এটা করলে ভুল হয়ে যাবে, এইটা উত্তর হবে। চলে আসি 42 দাগে। এই অঙ্কটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে, 41 দাগেরটা মনে হচ্ছে পরীক্ষা আসতে পারে, দেখে নিও। এবার যাব 42 দাগের অঙ্ক। 10 মিটার লম্বা একটি ফিতাকে সমান 8 টুকরো করলে প্রতি টুকরোর দৈর্ঘ্য কত হয়? এবার এখানে অপশনে যেতে হবে আমাকে। মিটার 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 মিটার, সবকটাই মিটার আছে, তাহলে আমার আর কোনো অসুবিধা থাকলো না। 10কে 8 দিয়ে ভাগ করে দাও। 10কে 8 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? ভাগ করো, ভাগ করো তাড়াতাড়ি, ভাগ করো। 1.25 হয়, 1.25 মিটার হয় প্রত্যেকটা টুকরো। 1.25 মিটার বিদাগে আছে। একটি সাইকেল 1 ঘন্টায় 15 কিমি যায়, 45 মিনিটে কত পথ যাবে? আচ্ছা, 1 ঘন্টা মানে 60 মিনিট, এটা জানলে হয়ে যাবে। 60 মিনিটে যায় 15 কিমি, 1 মিনিটে যায় কম, 1 মিনিটে যা যায় তার থেকে 45 মিনিটে বেশি যায়। 15 দিয়ে 4, 15 দিয়ে 3, 15 45 করে দেখো তো কোনটা হয়। তাহলে 15 গুণ 3, 3 15 45, 3 15 45 ভাগ 4, 11.25 হচ্ছে কিনা দেখো তো, এইটা হবে। এটা সিডাব্লিউ করবে, এখনই কোষে করে দেখাবে। 44, 44 দাগে কি পাচ্ছি? 44 দাগে একটি ট্রেনের গতিবেগ 72 কিমি পার ঘন্টা, ওই একই গতিবেগে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, কদিন আগে গতিবেগ চ্যাপ্টারে আমি বিষয়টা বলে দিয়েছিলাম। 72 কিমি পার ঘন্টা, তাহলে 72 কিলোমিটারকে মিটারে নিয়ে যাও, এই পার ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যাও, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। এই দেখো 20 মিটার পার, নিচে তো সেকেন্ড চলে আসলো, 3600 সেকেন্ড চলে এসছে, এটা মিটার চলে এসছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড। একদম সব থেকে সহজ পদ্ধতি এটা, এর থেকে সহজ পদ্ধতি আর নেই। 45 দাগ, একটি ট্রেন 100 মিটার লম্বা একটি সেতুকে 10 সেকেন্ড অতিক্রম করে, যদি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, তবে ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, মানে ট্রেনের দৈর্ঘ্য কেন দিয়েছে আর সেতুর দৈর্ঘ্য কেন দিয়েছে? সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে 150 প্লাস 100, এই দুটো মিলিয়ে যা হয় সেটা অতিক্রম করতে হবে। 250 মিটার যাচ্ছে 10 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? আচ্ছা, মিটার পার সেকেন্ডেই আছে, তাহলে 1 সেকেন্ডে 25, ভাগ করলে 25 হচ্ছে, 25 মিটার পার সেকেন্ড। একদম একদম সহজ হয়ে গেল। এটা নিজেরা করো তো, আমাকে সবকটা অঙ্ক ফ্রেশ করে দেখাতে হবে, সিডাব্লিউ থাকবে এগুলো সব। 46 দাগ, 5 কেজি 200 গ্রামকে কেজিতে প্রকাশ করো। আমাদের যে চিরাচরিত পদ্ধতি আছে, মানে সাহা ইনস্টিটিউটের যে নিজস্ব পদ্ধতি, সেই পদ্ধতিতে যাবে। কোন স্কুল কলেজের পদ্ধতিতে গেলে অঙ্কটা করতে অনেক সময় লাগে। আর আমি যে পদ্ধতি আবিষ্কার করেছি সে পদ্ধতি স্কুল কলেজের স্বীকৃতি দেয় না, স্কুল কলেজের স্বীকৃতি পায় না, কিন্তু এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, ব্যাস এইটুকু লিখতে পারলে অঙ্ক হয়ে গেছে। 5 কেজি 200 গ্রাম, এই 5 কেজি 200 গ্রাম, তাহলে এই এই এই, এবারে কি কিসে নিতে হবে? গ্রামে নিতে হবে, গ্রামের ডান দিকে দশমিক বসিয়ে দাও, হয়ে গেল 5200। ও, তোকে কেজিতে নিতে বলেছে, সরি, কেজিতে নিতে বললে কেজির ডান পাশে দশমিক দাও। 5.2, 5.2, 5.2 কেজি, 5.20 কেজি। এই তো উত্তর ভুল হয়ে গেল এবার।
এই জায়গায় একটা কাজ করো, 5.2 আর 20 দুটোই তো সেম, তাহলে এখানে 0.0.0.0.2 করে দিলাম, এটাকে সঠিক রাখো, 5.2 করে দাও। উত্তরপত্রে ঠিক কারেকশন করে নাও তোমরা, এই জায়গাটা একটু মানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। 5.2 আর 5.20 দুটোর মানই সেম হয়। আচ্ছা 47, 3 লিটার 500 মিলিলিটারকে মিলিলিটারে প্রকাশ করো। আমার সেই চিরাচরিত পদ্ধতি, কিলো, হেক্টো, ডেকা, লিটার, লিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার কি বলেছে, এবার বলেছে যে 3 লিটার 500 মিলিলিটার, এই 3 লিটার আর এই 500 মিলিলিটার, একে মিলিলিটারে নিলে এখানে দশমিক বসাও, 3500, 3500। আচ্ছা পরেরটা 2 কিমি 300 মিটারকে মিটারে প্রকাশ করো, 2 কিমি, এই যে কিলো একটু ডেকা মিটার, তাহলে 2 কিমি 300 মিটার, 2 কিমি এই মিটারে 300, একে মিটারে প্রকাশ করলে 2300, এই পদ্ধতিতে বসালেই হয়ে যাবে, কোনো অঙ্ক করার দরকার নেই। এবার চলে আসবো, উত্তরপত্রটা আমি এখন দেখাবো না, এখানেই থাক। 49 দাগ, আজ রবিবার হলে 50 দিন পর কি বার হবে? 50কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, ভাগশেষ থাকে 1, তাহলে আজকে রবিবার হলে সোমবার হবে, সোমবার হবে। 2026 সালটাকে অধিবর্ষ কিনা বলো, যে না অধিবর্ষ না, কারণ 2026কে 4 দিয়ে ভাগ করলে মেলে না। কেন আবার দরকার, দরকার নেই। আচ্ছা এবার দেখা যাক 50 দাগের উত্তর কত আছে, বি আছে। 50 দাগের উত্তর বি আছে। আর এইখানে 46 দাগের উত্তরটা কত ছিল দেখো তো, তোমাদের তো বই রয়েছে তোমরা জানো, এ। আমি ঠিকই বলেছি, তাহলে 46 দাগে এই বি অপশনটাকে অন্য যে কোনো কিছু করে দাও। তাহলে আমরা অলরেডি শিখে নিলাম 50টি অঙ্ক, যে অঙ্কগুলো ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 50টি অঙ্ক আমরা শিখে নিলাম। এই লাস্ট টাইম সাজেশন বই, এই লাস্ট টাইম সাজেশন যে বুকটা বেরিয়েছে, এই বইয়ের থেকে 100% পরীক্ষায় কমন আসবেই আসবে, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। বইটি সংগ্রহ করতে গেলে আমাদের যে নম্বর দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে নিতে হবে, এই নম্বরে যোগাযোগ করতে হবে। এই বইয়ের থেকে 100% অঙ্ক প্রতি বছর কমন আসে, এবছরও আসবে। আর এর উপর যে ক্লাসগুলো, আজকে যেমন 23 নম্বর ক্লাস পেলে, বই কেনার সুবাদে ক্লাসগুলো পাবে এবং আমাদের গাইড পাবে পরীক্ষার দিন পর্যন্ত। 23 নম্বর ক্লাসে আমরা যা শিখলাম, এইগুলোই তোমাদের সিডব্লিউ 50টি অঙ্ক করে ফেলো সবাই। আর যারা সুপার স্পেশাল ব্যাচে আছে তারা আমার কাছে পরবর্তীতে শুনে নেবে যে স্যার এইচডব্লিউ কি করব। টাটা, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার।